নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা পড়ব ক্লাস 11 সেমিস্টার 1 এর ফার্স্ট পোয়েম। প্রথম যে ভার্সটা আছে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। দেখো, কবিতার আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ার আগে বা জানার আগে প্রথমেই দুটো জিনিস তোমাদের জেনে রাখতে হবে, যে ওয়ার্ডসওয়ার্থের পোয়েটিক সেন্সিবিলিটি, আর একটা জিনিস যেটা কি ছিল ইনফ্লুয়েন্স বা যেটা কবিকে এই কবিতা লিখতে সাহায্য করেছিল, এই দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে ব্যাকগ্রাউন্ডে। দেখো, প্রথমেই তোমাদের জানতে হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক কবি ছিলেন ইংরেজি সাহিত্যে। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1798-এ লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করেন। লিরিক্যাল ব্যালাডস পাবলিশ করার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে একটা নতুন যুগের সূচনা ঘটে বা সূচনা হয়। সেই নতুন যুগটা কি না, এটা রোম্যান্টিক মুভমেন্ট বা রোম্যান্টিক আমরা যুগ বলতে পারি। তো এই রোম্যান্টিক যুগের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো রিটার্ন টু নেচার, অর্থাৎ প্রকৃতিতে ফিরে যাওয়া। তো এখানে তোমরা দেখবে যে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, এখানে আমরা কিছুটা আলাদা একটা জিনিস দেখতে পাই। জেনারেলি ওয়ার্ডসওয়ার্থের কবিতায় তোমরা দেখবে যে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি সম্বন্ধে বলছেন যে পোয়েট্রি ইজ আ স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা কি? কবিতা হচ্ছে স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কিসের? ইমোশন বা পাওয়ারফুল ফিলিংস, আমাদের যে অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কিন্তু এই বহিঃপ্রকাশটা সঙ্গে সঙ্গে কোনো জিনিসকে দেখে বা কোনো জিনিস যেটা তোমাকে প্রভাবিত করে সেটা দেখে সঙ্গে সঙ্গে বহিঃপ্রকাশ নয়। সেটা ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। সেই ব্যক্তি বা বস্তু সম্বন্ধে যে তোমার ইমোশন বা যে তোমার ফিলিংস, যে অনুভূতি, সেটা তুমি মনে করছো যখন তুমি শান্ত এবং চুপচাপ কোলাহল মুখর জীবন থেকে সরে গিয়ে যখন তুমি কোনো বিশ্রাম করছো বা অনেকটা দূরে আছো সেই জায়গা থেকে বা সোর্স থেকে, তখন যে তোমার অনুভূতির সৃষ্টি হয়, সেখান থেকেই কবিতার জন্ম হয়। সো ইন দ্যাট সেন্স, ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, ইট ইজ আ in that sense a source of emotion recollected in tranquility। এবার এই যে কবিতা composed upon westminster bridge September 3, 1802, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই কবিতাটা লিখছেন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে, যখন উনি ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। তো ফ্রান্সের ভিজিট থেকে ফেরার সময় লন্ডনে ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়িয়ে সকালবেলা ভোরবেলা লন্ডন শহরের যে সৌন্দর্য, যে বিউটি উনি দেখেছেন, সেটাই এখানে তিনি কাব্যিক রূপ দিয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন অর্থাৎ সিস্টার ডরোথি ওয়ার্ডসওয়ার্থ was also a prolific writer, though she was not well recognized in her lifetime। এই ডরোথি ওয়াটসওয়ার্থের জার্নালে আমরা কিন্তু ওই দিনকার যে বিবরণ সেটা আমরা দেখতে পাই, বা তার যে ডায়েরি এন্ট্রি আছে সেখানে উনি বলেছেন এই ক্লিয়ার স্কাই বা মুক্ত আকাশ, নো স্মোক, বাতাসে কোনো কলকারখানার কোনো ধোঁয়া ছিল না, এবং কোয়াইট স্ট্রিট, রাস্তাঘাট রাস্তাঘাট সব পরিষ্কার, এবং সেই অর্থে কোনো ব্যস্ততার চিহ্ন ছিল না। তো এগুলো আমরা প্রোজেইক রূপ আমরা দেখতে পাই কোথায় না, ডরোথির জার্নালে। তো সেই অর্থে যে ডরোথির জার্নালে যেটা আমরা দেখি, তারই একটা আমরা সেই অর্থে একটা বলতে পারি যে ডিভাইন বা ম্যাজেস্টিক বা একটা আধ্যাত্মিক অনুভূতি ওয়ার্ডসওয়ার্থের এই কাব্যিক রূপে ধরা পড়ে। তো সেই অর্থে while Dorothy expresses delight in the clear sky, in the quiet ambience of London city, but Wordsworth presents London as majestic and divine. He personifies the city and blends with nature
which is a key romantic idea. So, in that sense, we can say Dorothy's journal provides the factual foundation. So, we have to keep in mind যে ডরথিস যে জার্নালটা, এই জার্নালটাই কবিকে ফ্যাকচুয়াল ফাউন্ডেশন, এই ফ্যাকচুয়াল ফাউন্ডেশন কিন্তু ওয়ার্ডসওয়ার্থকে দিচ্ছে তার এই কবিতা রচনা করার জন্য যে ফ্যাকচুয়াল ফাউন্ডেশন দরকার। তো চলো এবার আমরা লাইন বাই লাইন ডিটেলসে পড়ি উইথ বেঙ্গলি মিনিং। বাংলায় আমরা দেখব। দেখো প্রথম লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি প্রথম লাইনই বলছেন যে ভোরের আকাশকে দেখে, ভোরের পরিবেশকে লন্ডন শহরে দেখে মনে হচ্ছে এই পৃথিবীর এর থেকে আর কিছু সুন্দর জিনিস আমাদের দান করতে পারে না, এর থেকে আর কিছু সুন্দর হতে পারে না, অপার সৌন্দর্য। ডাল উড বি, ডাল হেয়ার মিনস ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ পিপল, ইনসেনসিটিভ পিপল, যার কোনো আবেগ বা অনুভূতি নেই। তো সেই আবেগ অনুভূতিহীন মানুষ একমাত্র অফ সোল হু কুড পাস বাই, এই সৌন্দর্য উপভোগ না করে হয়তো চলে যাবে, এটাকে অবহেলা করে বা না দেখে চলে যাবে। তার পরের লাইনে বলছেন, আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই যে দৃশ্য, সকালের দৃশ্য, এর মহিমাতে, অপার মহিমা, যার কোনো তুলনা হয় না, তুলনাহীন মহিমা। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, কবি বলছেন এখানে যে লন্ডন শহর মনে হচ্ছে যেন সৌন্দর্যের একটা পোশাক পরে আছে, এতটাই সৌন্দর্য, এতটাই এর মহিমা, এতটাই গ্লোরি। ওয়্যার দি বিউটি অফ দ্য মর্নিং, কিসের কিসের পোশাক, না সকালের সৌন্দর্যের পোশাক, উইচ ইজ সাইলেন্ট অ্যান্ড বে, যেটা কোলাহলহীন এবং উন্মুক্ত। একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, যে কম্পোজড অ্যাপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, এটা 14 লাইন্স পোয়েমস, দ্যাট ইজ which is called in sonnet, এটা একটা সনেট। এবার সনেটে, শেক্সপিরিয়ান সনেটে দেখবে যে তোমরা প্রথম 8টা লাইনকে আমরা বলি অক্টেভ, আর শেষের 6টা লাইনকে আমরা বলি সেস্টেট। অক্টেভ অ্যান্ড সেস্টেট। So first 8 line is called octave and last 6 lines is called sestet. Now in octave you will find কবি একটা কোনো একটা আইডিয়া বা কোনো একটা বিষয় তুলে ধরছে, এবং এই সেস্টেড অর্থাৎ লাস্ট 6 লাইন্স দেখবে কবি একটা চেঞ্জ অফ থট বা তার নিজস্ব কোনো অনুভূতি দিয়ে সেটার একটা অন্য একটা মাত্রায় নিয়ে যাচ্ছে সে কবিতাটা। তো সেই অর্থে ওয়েস্টমিনিস্টার, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 একটা সনেট, এবং সনেটের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো এখানে ধরা পড়ে। আর একটা জিনিস যেটা এই মুহূর্তে তোমাদের জানা দরকার, সেটা হচ্ছে জেনারেলি ওয়ার্ডসওয়ার্থ ইজ আ ওয়ার্শিপার অফ রাস্টিক লাইফ, দি ট্রিভিয়াল অ্যাসপেক্ট অফ নেচার। কিন্তু এখানে তোমরা দেখবে ওয়ার্ডসওয়ার্থ কিসের পূজা করছেন, এখানে ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের পূজা করছেন, সেই অর্থে লন্ডন শহরের সৌন্দর্যের পূজারী। আমি আগেই বলেছি যে ডরোথি যেটা ফ্যাকচুয়াল ইনফরমেশন রেকর্ড করেছে তার ডায়েরিতে, ওয়ার্ডসওয়ার্থ সেটার একটা এক্সপ্রেশন অফ ট্রান্সেন্ডেন্স অর্থাৎ গভীর আধ্যাত্মিক অনুভূতির পরিচয় এই কবিতাতে রেখেছেন। তো আমি আবারও ফিরে আসছি কবিতার লাইনে। দেখো এখান থেকে আমরা শুরু করব। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার, সকালের সৌন্দর্য, এই অপার সৌন্দর্য যেটা কোলাহলহীন, ল্যাক অফ ক্ল্যামার, ল্যাক অফ বিজি লাইফ অ্যান্ড বেয়ার, শান্ত এবং নির্মল, উন্মুক্ত এই সৌন্দর্য। এবার প্রত্যেকটা লন্ডন শহরের প্রত্যেকটা বিষয়বস্তুর ডিটেলসে উনি পর্যবেক্ষণ করেছেন, এবং তাদের অবস্থান থেকে উনি এটাই বোঝাতে চাইছেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যে একটা শহর যে ব্যস্ততম হয়ে হয়ে ওঠে, সকালবেলা অর্থাৎ ভোরবেলা সেই শহর কিন্তু মনে হচ্ছে যেন সৌন্দর্যের আবরণে ঘুমিয়ে আছে। শিপস, জাহাজ, টাওয়ার্স,
domes, theatres and temples lie open unto the field. দেখে মনে হচ্ছে যে লন্ডন শহর এখনো ঘুমিয়ে আছে। টেমস নদীতে যে জাহাজ সেটাও এখনো দাঁড়িয়ে আছে শান্তভাবে। টাওয়ার্স, টাওয়ার্স here refers to the tower in London. Domes refers to St. Paul Cathedral. And theatres, theatres also refers to রয়্যাল থিয়েটার or কনভেন্ট গার্ডেন। তো লন্ডন শহরে যে সমস্ত বড় বড় স্ট্রাকচার বা স্থাপত্যের নিদর্শনগুলো আছে সেগুলো, এবং টেম্পলস এবং যে মন্দির, বড় বড় মন্দির, সেগুলো মনে হচ্ছে যেন ওপেন আনটু দ্য ফিল্ড, ফাঁকা মাঠের ওপর দাঁড়িয়ে আছে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশের দিগন্তেতে বিলীন হয়ে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, সমস্ত জিনিস খুব চকচক করছে, এবং প্রত্যেকটা জিনিস থেকে সূর্যের প্রথম আলোতে যেন চকচক করছে এবং একটা আভা, সোনালী আভা নির্গত হচ্ছে। ইন দ্য স্মোকলেস এয়ার, এগেন it has to be noted here, smokeless air, smokeless refers to the ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে লন্ডনে যে একটা দূষণ তৈরি হয়, অর্থাৎ যখনই ভোরবেলা থেকে আস্তে আস্তে জীবন, কর্মব্যস্ততার জীবন শুরু হয়, তখনই কলকারখানার ধোঁয়াতে পুরো লন্ডন শহর কি হয় না, দূষিত হয়। কিন্তু ভোরের যে সৌন্দর্য সেটা কিন্তু এখনো স্মোকলেস, অর্থাৎ ধোঁয়াহীন। সেই কলকারখানার ধোঁয়া এখনো ভোরের পরিবেশ দূষিত করতে পারেনি। লন্ডন শহরের পরিবেশ এখনো নির্মল, এবং এর সৌন্দর্য অপার, মহিমা অপার, যেটা ভাষায় ব্যক্ত করা যায় না। তার পরের লাইনে বলছেন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। এখানে কবি একটা ইনভার্সন ইউজ করেছেন। ইনভার্সনকে আমরা লিটারি ফিগার অফ স্পিচ হিসাবে অ্যানাস্ট্রপি বলি, অর্থাৎ নর্মাল ওয়ার্ড অর্ডারকে চেঞ্জ করে দেওয়া, দ্যাট ইজ অ্যানাস্ট্রপি, ANASTROPHY, চেঞ্জ অফ নর্মাল অর্ডার অফ সেন্টেন্স কনস্ট্রাকশন। অর্থাৎ নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, মনে হচ্ছে সূর্য এর থেকে কোনোদিন আগে এত আলো বিকিরণ করেনি। ভোরের এই যে নির্মল পরিবেশে সূর্যের যে অবদান, এর থেকে এরকম অবদান, অর্থাৎ এরকম সৌন্দর্যযুক্ত পরিবেশে সূর্য যে এত আলো বিকিরণ কোনোদিন হয়তো করেনি, কবি মনে করছেন। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক, হিল, লন্ডন শহরের প্রত্যেকটা জিনিস এই সূর্যের আলোতে আলোকিত এবং দীপ্তিতে দীপ্তিশীল। কি না, ভ্যালি উপত্যকা, রক পাহাড় পর্বত, এবং হিল পাহাড়। নেভার স আই, এগেন অ্যানাস্ট্রপি অর রিভার্স অফ নর্মাল গ্রামাটিক্যাল অর্ডার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ফেল্ট আ কাম সো ডিপ, আমি কোনোদিন এত নিজের মধ্যে শান্তি অনুভব করিনি, যে শান্তিটা ছিল গভীর। আমি আগেই বলেছি যে ডরোথির যে ফ্যাকচুয়াল রেকর্ডিং, সেটা ওয়ার্ডসওয়ার্থ একটা ট্রান্সেন্ডেন্স বা গভীর আধ্যাত্মিক অনুভূতিতে রূপান্তরিত করেছেন। এবং শুধুমাত্র এই ভ্যালি, রক বা হিল, এদের সৌন্দর্যই কবি এখানে রেকর্ড করেননি। তিনি বলছেন দ্য রিভার গ্লাইড অ্যাট হিজ ওন সুইট উইল, এবং নদী অর্থাৎ টেমস নদী তার আপন গতিতে বয়ে চলেছে। এবং এখানে তোমরা দেখবে যে একটা একটা ক্লাসিক টোন বা একটা এলিভেটেড টোন এখানে আমরা দেখতে পাই। ডিয়ার গড, দ্য ভেরি হাউস সিম অ্যাসলিপ, প্রত্যেকটা যে যে বাড়িগুলো দিনের শুরুর সঙ্গে সঙ্গে কর্মব্যস্ততার একটা ছবি তুলে ধরে, সেই বাড়িগুলো সব ঘুমিয়ে আছে। মনে হচ্ছে যেন তারা লন্ডন শহরের এই যে সৌন্দর্য, এটাকে আরো সুন্দর করে ফুটিয়ে তোলার জন্যই ঘুমিয়ে রয়েছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং শেষে কবি একটা পার্সোনিফিকেশনের মাধ্যমে যে লন্ডন শহরের যে মহিমা সেটা তুলে ধরেছেন। অল দ্যাট মাইটি হার্ট রেপ্রেজেন্ট দি হার্ট অফ লন্ডন, লন্ডন শহরের হৃদয়, অর্থাৎ এখানে পার্সোনিফিকেশন করেছে।
মানুষের কোয়ালিটি এখানে লন্ডন শহর একটা নির্জীব বস্তুতে উনি আরোপ করেছেন। ইজ লাইং স্টিল, শান্তভাবে শুয়ে আছে। সুতরাং এইভাবে কবি লন্ডন শহরের যে সৌন্দর্য, ভোরের যে সৌন্দর্য তিনি তুলে ধরেছেন এই সনেটের মাধ্যমে। আশা করছি সনেটটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। পরবর্তীকালে আমি এই কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 রিলেটেড যে সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন পরীক্ষা আসতে পারে সেই নিয়ে আমি ভিডিও দেবো। আর এটা তোমাদের প্রথম ভার্স। আর তোমাদের সিলেবাসে যে সমস্ত কবিতাগুলো আছে এবং প্রোজ পিসগুলো আছে আমি আস্তে আস্তে সেগুলো এই চ্যানেলে আপলোড করে দেবো। যদি ভালো লাগে কমেন্ট করো এবং তোমাদের ফিডব্যাক জানিও। থ্যাংক ইউ।